স্টার্ট। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। সবাইকে ওয়েলকাম করছি হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য হিসাব বিজ্ঞানের যে ক্লাসটি নিতে যাচ্ছি, সেই ক্লাসে আমরা সাজেশন তো দিবই, পাশাপাশি হচ্ছে তোমাদের জন্য বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়াবো। এবং দেখো, একটা স্টুডেন্ট যেখানে সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে কনফিউশন যে প্রশ্নগুলো আসে, এই কোশ্চেনগুলোতে তারা ভুল বেশি করে থাকে। সো আমরা জোর দিব ওই কনফিউশন কোশ্চেনে, এবং কনফিউশন প্রশ্নগুলা তুমি কিভাবে কম সময়ে আনসার করতে পারবা, কিভাবে ওইটা 100% কনফিডেন্স নিয়ে সঠিক আনসার দিতে পারবা। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে ওয়েলকাম করছি। আমি আবারও যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছি প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব এবং বন্ধুদেরকে মেনশন করে দিব, ঠিক আছে? যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তার মানে এই সময় কিন্তু তোমার অবশ্যই প্রত্যেকটা টপিক রিভিশন দিতে হবে অনেক বেশি, ঠিক আছে? এবং কনফিউশন প্রশ্নগুলো বারবার সলভ করতে হবে। সলভ করলে দেখবা যে এই যে কনফিউশনটা কাজ করে পরীক্ষার হলে, যেখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি, এই ভুলগুলো আর তখন হবে না, ঠিক আছে? তো আমাকে একটু সবাই ইনশিওর করে সব কিছু ঠিকঠাক কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দিব। আর আজকের ক্লাসের পিডিএফটি যদি পেতে চাও তাহলে অবশ্যই লাইভটি শেয়ার করতে হবে। শেয়ার করে স্ক্রিনশট নিয়ে এটা আমাদের এডুকেশন পেজে দিলেই তোমাকে হচ্ছে আজকের ক্লাসের স্লাইডটি দিয়ে দিবে। এবং এই ক্লাসের স্লাইডটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখছি অ্যানালাইসিস করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, যেগুলো বিগত সালে আসছে এবং তোমাদের সময় আসবে, এই কোশ্চেনগুলো কিন্তু এই ক্লাসের স্লাইডে অ্যাড করা হয়েছে। সুতরাং প্রত্যেকেই হচ্ছে যদি শেয়ার করো তাহলে কিন্তু অবশ্যই স্লাইডটি পেয়ে যাবে ক্লাস শেষে। আর হচ্ছে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করব, অনেক কিছু শেখার আছে। বিশেষ করে আমরা অনেকেই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বুঝি না, ধরতে পারি না, এবং ভাবি যে এমনিতে নর্মালি আমরা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছি একদম ডিরেক্টলি সেম টাইপের প্রশ্ন আসবে, এটা কিন্তু কখনোই ঠিক না। ওদের যে প্যাটার্ন আছে ওই প্যাটার্ন অনুসারে কি হয়, প্রশ্ন হয়। এই জন্য তোমার অবশ্যই ওদের প্যাটার্নে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি এক্সপার্ট হয়ে যাবে। ওকে, আমাদের সাথে আলেহা আয়রা যুক্ত হয়েছো, ঈশা জাহান, সো দুজনকে ওয়েলকাম করছি। বাকি যারা যুক্ত হয়েছি তাদেরকে ওয়েলকাম করছি। প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিব। আমরা এখন এই ক্লাসে চলে যাব, মূল ক্লাসে। তার আগে আমাকে একটু বলো সব কিছু ঠিকঠাক কিনা। সাউন্ডটা ক্লিয়ার থাকলে তাহলে আমরা একদম সরাসরি ক্লাসে চলে যেতে পারি, এবং তোমরা বুঝতে পারবা যে ক্লাস আসলে আজকে কোন টাইপের কোশ্চেন আমরা সলভ করতে যাচ্ছি। এবং আগামীকাল তোমাদের জন্য আরও একটি ক্লাস থাকবে, ওই ক্লাসে আমরা একদম সর্বশেষ টাস্ক দিব, এবং সেখানে ফাইনাল রিভিশন ক্লাস। এবং ওই ক্লাসে আমরা বিশেষ করে নিজের আমার বানানো কিছু প্রশ্ন থাকবে, এবং আজকেও কিছু বানানো প্রশ্ন আছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে। ওকে, তো আমরা শুরু করি। আশা করি সব কিছু ঠিকঠাক। ওকে, সো মিনহাজ যুক্ত হয়েছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো দেখো, সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা দেখব, এই কোশ্চেনটা হয়তো বা অনেকে এর আগে সলভ করছে এই টাইপের প্রশ্ন, কিন্তু এই যে এখানে যে মূলধনটা দেখতে পাচ্ছ এটা হয়তো তোমরা দেখো নাই, ঠিক আছে? মূলধনটা এটা হয়তো তোমরা দেখো নাই। আমরা নর্মালি পড়ছি যে প্রথম বছর অবচয় দেখানো কম দেখানো হয় কোন কোন পদ্ধতিতে, বা প্রথম বছরে হচ্ছে তোমার নিট মুনাফা কোন পদ্ধতি দেখানো হয়, প্রথম বছর আয়কর কোন পদ্ধতি দেখানো হয়, কম দেখানো হয়। সো এই বিষয়গুলো পড়ছে, কিন্তু দেখো এখানে বলছে অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছরের মূলধন কম দেখানো হয়। এখন কম দেখানো হয় হচ্ছে মূলধন, ঠিক আছে? মূলধন কম দেখানো হয় কোন মেথডে? এখন এটা কিসের বলছে বলো তো? অবচয়ের পদ্ধতিতে। তাহলে অবচয়ের কোন পদ্ধতি? তো অবচয়ের আমরা নর্মাল বলছি অবচয় একটা ব্যয়, ব্যয় কোন পদ্ধতি বেশি দেখানো হয়, বা প্রথম বছরের ব্যয় কোন পদ্ধতি কম দেখানো হয়। সো নর্মালি আমরা এই বিষয়টা জানি, কিন্তু মূলধন যে কম দেখানো এটা তো জানি না, ঠিক আছে? এখন এই জিনিসটা তোমার শুরুতে আইডেন্টিফাই করতে হবে, মূলধনের সাথে অবচয়ের সম্পর্কটা কি, ঠিক আছে? তা আমরা এটা একটু শুরুতে ক্লিয়ার করি, দেন আমরা আইডেন্টিফাই করতে পারবো। মনে করো অবচয়, এই অবচয় হচ্ছে কি একটা ব্যয়, এটা তো সবাই জানি, অবচয় হচ্ছে একটা ব্যয়। তাহলে এই ব্যয় যদি হচ্ছে বেশি দেখায় তাহলে মূলধন বা মুনাফা কম দেখাবে। যেমন ব্যয়ের সাথে মুনাফার হচ্ছে একটা বিপরীত সম্পর্ক, তার মানে এই ব্যয় যদি বেশি দেখায়, তাহলে মুনাফা কি করবে? ব্যয় বেশি দেখালে মুনাফা কি করবে? ব্যয় বেশি দেখালে মুনাফা হচ্ছে কম দেখাবে, কারণ ব্যয়ের সাথে মুনাফার একটা বিপরীত সম্পর্ক, ঠিক আছে? এবং মুনাফা যদি কম হয় তাহলে মূলধনে কি হবে? তাহলে মূলধনও কম হবে, মুনাফা কম হইলে মূলধনে কম হবে। আর মূলধন বা মুনাফা কম হইলে তোমার আয়করও কম পরিশোধ করতে হবে। এই আয়করটাও কি তখন কম পরিশোধ করতে
হবে। তার মানে বলছে যে অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছরে মূলধন কম দেখানো হয়, তার মানে প্রথম বছরে অবচয় বেশি দেখানো হয় কোন মেথডে, কারণ প্রথম বছর অবচয় একটা ব্যয়, তাহলে ব্যয় যদি বেশি দেখায় মুনাফা কম দেখাবে। তার মানে আমাদের এবার যেতে হবে অবচয়ের মেথডে। আমরা জানি সরল রৈখিক মেথডে প্রতি বছর অবচয় ইকুয়াল সমান, ঠিক আছে, সরল রৈখিক মেথডে প্রতি বছর অবচয়টা সমান। বাট ক্রমহ্রাসমান বা দ্বৈতজের মেথডে এই ক্রমহ্রাসমান অথবা আমরা আরেকটা মেথড জানি দ্বৈতজের পদ্ধতি, এই দুইটা পদ্ধতি তোমরা সবাই জানো। প্রথম বছর অবচয় কী দেখানো হয়, প্রথম বছর অবচয়টা বেশি দেখানো হয়। তাহলে অবচয় যেহেতু হচ্ছে একটা ব্যয়, অবচয় নামক ব্যয় যদি বেশি দেখানো হয় তাহলে মুনাফা কী করবে, মুনাফা কম দেখাবে। আর মুনাফা কম দেখাইলে মূলধনও কম দেখাবে, কারণ মূলধনের সাথে মুনাফার পজিটিভ সম্পর্ক, ঠিক আছে। আর মুনাফা কম হইলে আয়কর কম পরিশোধ করতে হবে। অন্যদিকে সরল রৈখিক মেথডে প্রথম বছর অবচয় কী দেখায়, কম দেখানো হয় বা প্রতি বছর সমান থাকে। তাহলে যদি অবচয় কম দেখানো হয় তাহলে মুনাফা বেশি দেখাবে, তার মানে মূলধনও বেশি দেখাবে প্রথম বছরে। তার আমরা বলতে পারি দ্বৈতজের মেথড। কোনটা বলো তো, দ্বৈতজের মেথড, কারণ এই মেথডটায় প্রথম বছর অবচয় বেশি থাকে এবং এটা আস্তে আস্তে কী করে, আস্তে আস্তে কমে যায়, ক্রমাকারে কী করে, হ্রাস পায়। সো এটা সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। এটা সবার ক্লিয়ার কিনা এটা আমাকে একটু বলো, সবার এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা, এটা কি সবাই পারবো? ওকে, তার মানে ভাইয়া এই যে দেখো এখানে কিন্তু স্থির কিস্তি আসছে। স্থির কিস্তি হচ্ছে সরল রৈখিক মেথডের আরেকটা নাম। এই সরল রৈখিক মেথডের আরেকটা নাম হচ্ছে স্থির কিস্তি মেথড। সরল রৈখিক মেথডের আরেকটা নাম হচ্ছে স্থির কিস্তি মেথড বা স্ট্রেট লাইন মেথড। তাহলে এই মেথডে প্রতি বছর অবচয় সমান থাকে অথবা প্রথম বছরে কম দেখানো হয়। যদি আমরা কম্পেয়ার করি অন্য মেথডের সাথে তাহলে বুঝতে পারবো। দেখো প্রতি বছর অবচয় সমান। আর এই যে ক্রমহ্রাসমান যেটা, এখানে প্রথম বছরে বেশি থাকবে, ধরো প্রথম বছর 8,000, এটা আস্তে আস্তে কী করবে, এই যে ক্রমাকারে কমতে থাকবে, এই যে কমে যাচ্ছে, ঠিক আছে, এই যে কমে যাচ্ছে। এই জন্য বলা হয় প্রথম বছর অবচয় ব্যয় বেশি দেখানো হয় তোমার হচ্ছে ক্রমহ্রাসমান দ্বৈতজের মেথডে, আর সরল রৈখিক প্রথম বছরে কম থাকে। এখন অবচয় হচ্ছে একটা ব্যয়, ব্যয়ের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক, তার মানে অবচয় ব্যয় বেশি দেখালে মুনাফা কম দেখাবে। আবার যদি হচ্ছে অবচয় ব্যয় কম দেখানো হয় তাহলে মুনাফা বেশি দেখানো হবে। মুনাফা বেশি হলে মূলধনও বেশি হবে এবং তোমার আয়করও বেশি দিতে হবে। মুনাফার সাথে মূলধনের কি সম্পর্ক, একটা পজিটিভ সম্পর্ক। ক্লিয়ার? খায়রুল ইসলাম বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি? কারো প্রশ্ন থাকলে বলতে পারো। এই যে কনফিউশনগুলা, এই কনফিউশনগুলো হচ্ছে ক্লিয়ার করতে হবে। কনফিউশনগুলো যদি থাকে তাহলে পরীক্ষার হলকে তুমি ভুল করবা, এবং এই টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা কি কার্ড আনসার বের করতে পারবো না, প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটা দেখো, এই প্রশ্নটাও সবাই ভুল করবে। কেন ভুল করবে সেটাও বলবো। তার আগে দেখো এখানে বলছে শরীফ 50,000 টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করলো, তাহলে সংশ্লিষ্ট হিসাব দেয় কী হবে। এখন তোমার মনে হবে ভাইয়া এগুলো তো পানির মতো সহজ প্রশ্ন, 9-10 থেকে শিখে আসছি, তার মানে এই প্রশ্ন আপনি আবার বলতেছেন কঠিন। একটা জাবেদা যা আসবাবপত্র ক্রয় করছে বাকিতে করছে, তার মানে আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদা হিসাব ক্রেডিট। এটা তো সিম্পল ভাই, এটা বলবো না, তুমি আনসার করো দেখবা ভুল হবে। মানে যার এই কনসেপ্ট আগে ক্লিয়ার ছিল না 100% শিওর আমি সে ভুল করবে, ঠিক আছে। এবং এইগুলো হচ্ছে ফাঁদ, পরীক্ষার হলে এই ফাঁদে সবাই পা দিবে। আলেহা আয়রা যেটা বলছো, তোমার হচ্ছে থিওরি ম্যাথ দুইটা থেকে প্রশ্ন আসবে, তবে থিওরি থেকে বেশি কোশ্চেন থাকবে। এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার বেসিক থেকে কোশ্চেন বেশি থাকে, খুবই বেসিক থেকে প্রশ্ন আসে। ওকে, তো আমরা এটা ক্লিয়ার করি, কিন্তু আমি ক্লিয়ার করার আগে তোমরা একটু আনসার করার ট্রাই করো, দেখি কে কে কার আনসার দিতে পারি। সো প্রিয় শিক্ষার্থীরা, সো এই যেই প্রশ্নগুলো এগুলো অনেক বেশি সলভ করতে হবে। তো আসবাবপত্র বাকিতে ক্রয় করছে, নর্মালি আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, এবং যেহেতু বাকিতে করছে তুমি দিবা যে প্রদায় হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রদয়, এখানে আমরা শরীফ লিখে দিলাম যেহেতু শরীফের নাম আছে, আমরা জানি যদি নাম থাকে নাম মেনশন করতে হয়, তার মানে প্রদয় শরীফ হিসাব কি ক্রেডিট। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এখন আমি অপশনগুলো দেখব। প্রথমে বলছে ক্রয় হিসাব দেনাদার হিসাব, এটা তো হবেই না, এটা বাদ। তারপর বিক্রয় হিসাব পাওনাদার হিসাব, এটাও হবে না, বিক্রয় আসবে না। আসবাবপত্র হিসাব পাওনাদার হিসাব, এখানে পাওনাদার আসছে, কিন্তু যেহেতু নাম মেনশন ছিল তার মানে অবশ্যই
পাওনাদার শরীফ হিসাব লিখতে হবে। যেহেতু শুধু পাওনাদার আছে এই জন্য এটা কার্ড অ্যান্সার হবে না। এবং তোমরা অনেকে আমি জানি গ নাম্বারটা কার্ড অ্যান্সার হিসাবে নিছো না? অনেকে আসছি যে আমরা গ নাম্বারটাকে কার্ড অ্যান্সার হিসাবে নিছি। ওকে ভাইয়া, অ্যানিটে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে? আবরার ফাহাদ ভাইয়া সব কিছু বলা হবে, এখন ক্লাস করতেছি, ক্লাসে মনোযোগ দেই, ক্লাসে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করি, সাজেশন দেওয়া হবে, কোনো প্রবলেম নাই, আমি ধরে ধরে বুঝাই দিব। ওকে ওকে, তো দেখো একে হচ্ছে অনেকে গ নাম্বার আনসার করছে, আমি যেটা বলছি যে তুমি ভুল করবা এবং সেই ওরা যেই ফাঁদটা পাচ্ছে সেই ফাঁদে তুমি পা দিছ। তার মানে এই যে দেখো তুমি যেখানে ভুল করবা মানে টাফ, হ্যাঁ, তারা হচ্ছে তোমাকে কনফিউশনে ফালাবে এবং তুমি ভুল করবা। প্রথম প্রশ্নটাও আমি যেটা দেখলাম যে বেশিরভাগ শিক্ষার্থী ভুল করছে এবং পরের প্রশ্নটাও সেম, আমি এটাই ভাবছিলাম যে এটাই হবে, ঠিক আছে। এবং আমি বলতেছি তারপর তুমি এটা ধরতে পারো না, মানে এতটুকু ব্রেন মাথায় যদি না থাকে বা এতটুকু কমন সেন্স যদি না থাকে তাহলে কীভাবে হবে ভাই? তো দেখো এখানে আমি তো বলতেছি বারবার যে এখানে কি বললাম আমি, যে আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদা হিসাব ক্রেডিট, সিম্পল। আমার যদি ধারে আসবাবপত্র ক্রয় করে তার মানে আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদা হিসাব ক্রেডিট। কিন্তু তোমার এটা খেয়াল রাখতে হবে এখানে কি নাম আছে না, শরীফ ছিল না, তাহলে প্রদায় বা পাওনাদার শরীফ হিসাব কি হবে? ক্রেডিট হবে। বাট এখানে তো শরীফ নাই, তাহলে আমাদের অল্টারনেটিভ চিন্তা করতে হবে যে অপশন আরও আছে কিনা। আসবাবপত্র হিসাব ডেবিট দেনাদার, তার মানে দেনাদার আছে, এটা হবে না, এটা বাদ। তারপর আসবাবপত্র হিসাব ডেবিট, বিক্রেতা হিসাব ক্রেডিট। এখন আমি তোমাকে শুরুতেই বলে দিলাম যে এটা কারেক্ট অ্যান্সার, কারণ এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি এটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রাইট, এটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রাইট। কেন? কারণ হচ্ছে কি এখানে যেহেতু প্রদায় শরীফ হিসাব ক্রেডিট, যেহেতু হচ্ছে শরীফের নাম উল্লেখ নাই, তার মানে পাওনাদার আমি ডিরেক্টলি নিতে পারবো না, দুইটা অপশনে কারেক্ট। এখন এটা যদি না থাকতো সেক্ষেত্রে পাওনাদারকে আমি কারেন্ট হিসাবে নিতে পারতাম, ঠিক আছে। এই জন্য এই প্রদায়ী হিসাব এটার পরিবর্তে তোমার লিখতে হবে বিক্রেতা বা সরবরাহকারী হিসাব। এখানে কী লিখতে হবে? এখানে লিখতে হবে সরবরাহকারী, এই সরবরাহকারী, হ্যাঁ, অথবা বিক্রেতা। এই সরবরাহকারীর আরেকটা নাম হচ্ছে বিক্রেতা, এই বিক্রেতা হিসাব ক্রেডিট, বিক্রেতা হিসাব ক্রেডিট, ঠিক আছে। এই লাইনটা মেনশন করতে হবে। তাহলে দেখো তোমার মনে হবে ভাইয়া কত বেসিক থেকে প্রশ্ন দিচ্ছে, আমি 9-10 থেকে শিখে আসছি, এটা তো আমি ইজিলি পারবো, পরীক্ষার হলে গিয়ে একদম কনফিডেন্টলি তুমি আনসার করবা, বের হইয়া মানে তুমি বলবো যে হ্যাঁ আমার সব হয়েছে, মানে একটু আগাবে বের হওয়ার পর, পরীক্ষার হল থেকে বের হয়ে আর দেখবে একটা একটা করে প্রশ্ন ভুল হচ্ছে, ঠিক আছে। এই জন্যই ক্লাসটি, এই জন্যই হচ্ছে শেষ সময় ক্লাসগুলো করতে হবে। রিভিশন ক্লাস মানে কি, ফাইনাল রিভিশন ক্লাস, সাজেশন ক্লাস মানে কি, তোমার একসাথে প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন দিয়ে দিচ্ছে, আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি, বিশেষ করে তুমি কোথায় ভুল করতে পারো এই জায়গাগুলো আমি ধরাই দিচ্ছি, ঠিক আছে। তার মানে আবারও বলতেছি, যদি তোমার সরাসরি বাকিতে থাকে তাহলে হচ্ছে প্রদায় হিসাব ক্রেডিট, নাম মেনশন না থাকলে, ঠিক আছে। আর যদি নাম মেনশন থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, এই যে প্রদায় শরীফ হিসাব বা প্রদায়, মনে করো এখানে কে আছে, এখানে আফরোজা আছে, আফরোজা হিসাব বা খায়রুল ইসলাম হিসাব, এইগুলো ক্রেডিট দিতে হবে। যদি অপশনে না থাকে সেক্ষেত্রে হচ্ছে তুমি কি করবা, সেক্ষেত্রে হচ্ছে তুমি এই প্রদায় হিসাব দিবে, হ্যাঁ, বা কার্ড অ্যান্সার হিসাবে নিবে। ওকে, ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, সো অনেকে যুক্ত হয়েছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার। এবার আবার একটা প্রশ্ন, সেটা যদি অনেক সহজ, আমি এতটুকু বিশ্বাস করি, মানে তোমরা কেউ এটা ভুল করবে না, সো তারপরে অনেকে ভুল করতে পারো, জানি না। সো দেখি আনসার করো, তোমরা নিজের আগে আনসার করো, দেন আমি আনসার করে দিব। নিজের আগে আনসার করো, দেন হচ্ছে আমি ব্যাখ্যা করব, কোনো প্রবলেম নেই, আগে নিজের আনসার করি। সবাই দ্রুত দেখি, চেষ্টা করি কে কে কার আনসার দিতে পারি। আমার এতটুকু বিশ্বাস আছে যে এটা কেউ ভুল করবো না, এবং এটাও খুবই সহজ একটা কনসেপ্ট থেকে আসছে, তবে এখানে একটু কনফিউশন আছে। আমার ক্লাস মানে কি, প্রথম দিকে যে প্রশ্নগুলো আমি সলভ করাবো সবগুলো প্রশ্নে কিছু না কিছু কনফিউশন থাকবেই। ওকে, সো আমরা একটু প্রশ্নটা পড়ি। একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় করে, হ্যাঁ, মাল ক্রয় হিসাবে ডেবিট করছে, এটা কোন ধরনের ভুল? এখন নর্মালি আমরা জানি যে একটা মূলধন জাতীয় ব্যয়কে, হ্যাঁ, একটা মূলধন জাতীয় ব্যয়কে যদি, একটা মূলধন জাতীয় ব্যয়কে যখন তুমি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখবে, মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখবে, হ্যাঁ, একটা মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখবে, অথবা একটা মুনাফা জাতীয় ব্যয়কে যখন মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলবে, তখন সেটা হয়ে যাবে নীতিগত ভুল অথবা নীতির ভুল, ঠিক আছে। তার মানে ভাইয়া
এখানে আসবাবপত্র একটা মূলধন জাতীয় ব্যয়, এই মাল ক্রয় অথবা পণ্য ক্রয় এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। এখন তুমি কার্ড আনসার দিবে কি এটা নীতিগত ভুল, তাই না? কিন্তু তোমার খেয়াল রাখতে হবে এখানে, এই যে দেখো এখানে মেনশন করেছে একজন আসবাবপত্র ব্যবসায়ী, তার মানে একজন আসবাবপত্র ব্যবসায়ী, একজন কম্পিউটার ব্যবসায়ী, তাদের কাছে এই যে স্থায়ী সম্পদগুলো একটা পণ্য। কারণ একজন আসবাবপত্র ব্যবসায়ী কি করবে, আসবাবপত্র কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে আসার পর সেটাকে বিক্রি করে দিবে, মানে সেল করে দিবে। এখন সেল করে দিলে তিনি কিন্তু এটা ব্যবহার করবেন না, এটা থেকে তিনি দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন না। তার মানে তার কাছে এটা একটা প্রোডাক্ট, তার কাজ হচ্ছে এই প্রোডাক্টগুলো কিনে আনা, কিনে আবার বিক্রি করে দিবে। সেমভাবে যদি কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, এই প্রতিষ্ঠানের কাছেও এই স্থায়ী সম্পদ একটা পণ্য, বিকজ তার কাজ হচ্ছে কম্পিউটার কিনবে, কিনে তারপর বিক্রি করে দিবে, ল্যাপটপ কিনবে, কিনে তারপর বিক্রি করে দিবে। সে কিন্তু আর ব্যবহার করবে না। যদি ব্যবহার করতো সেক্ষেত্রে স্থায়ী সম্পদ হতো। তার মানে তার কাছে এটা একটা পণ্য, আর পণ্য হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে? তাহলে তিনি আসবাবপত্র ব্যবসায়ী হয়ে এই আসবাবপত্র ক্রয়কে মাল ক্রয় হিসাবে লিখছেন, এখানে তিনি কোনো ভুল করেন নাই, কারণ তিনি পণ্য ক্রয়কে পণ্য ক্রয় হিসাবে লিখছেন। তাহলে কি কোনো ভুল হয়েছে? কোনো ভুল হয় নাই কে? তার মানে এখানে অনেকে তারপরে কি করবা, অনেকে হচ্ছে কার্ড আনসার হিসাবে দিয়ে দিবা যে হ্যাঁ এটা হচ্ছে নীতিগত ভুল। এটা কি নীতিগত ভুল? এই জন্য আমি সবসময় বলি পরীক্ষার হলে গিয়া অবশ্যই অবশ্যই তুমি মানে প্রশ্ন যতই সহজ হোক আগে প্রশ্নটা পড়বা, কোশ্চেন পড়ে অপশনগুলো দেখে দেন হচ্ছে ডিসিশন নিবে যে আসলে এটা কার্ড আনসার কি না, ঠিক আছে? তারপরে কি করতে হবে, ডিসিশন নিতে হবে। কিন্তু তুমি যদি আগে ডিসিশন নিয়ে ফেলো, কোশ্চেন দেখে সাথে সাথে আনসার করো, সাথে সাথে ভুল হয়ে যাবে। সো এই বিষয়গুলোতে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে, তাহলে তোমার ভুল হবে না। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। কারিম সাইমন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা আনসার করছে আর যারা আনসার করি নাই তারা বুঝতে পারছি কিনা এটা অবশ্যই বলবো হ্যাঁ। যদি না বুঝতে পারি সাথে সাথে বলবো, তাহলে এখানে কোনো ভুল হয়নি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। দেখো এখানে ভাট্টার একটা ম্যাথ সলভ করবো, তবে এই ম্যাথটা কিন্তু অনেকটা ইজি না, তোমার জন্য অনেকটা কঠিন হবে। তারপরে এটা আমি নিজেই সলভ করে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। যদি প্রথমেই দেখি এখানে ক্রয় চালানে না, হ্যাঁ চালানে হবে এখানে, এটা চালানে, এখানে ভুল আছে, টাইপিং ভুল হয়েছে। প্রতিটি 8,000 টাকার 5টি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যাতে শতকরা 25 টাকা হারে কি করছে, 25 টাকা হারে কারবারি এবং শতকরা 5 টাকা হারে নগদ বাট্টা রয়েছে। যদি ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধিত হয় তাহলে তোমার চেকটি কত টাকা হবে? চেকটি টাইপিংয়ে একটু ভুল আছে, এটা একটু বোঝার ট্রাই করো। তাহলে দেখো 800 টাকা করে পণ্য কতগুলো? 5টা করলে 5 আর কত 40, তার মানে 4,000 টাকা, ঠিক আছে? 5 আর 40 আর 2টা শূন্য। এখন এখান থেকে বাদ দিতে হবে কি? বাদ দিতে হবে কারবারি বাট্টা, বাদ দিতে হবে কি? বাদ দিতে হবে কারবারি বাট্টা, বাদ দিতে হবে কারবারি বাট্টা। এখন বলো তো কারবারি বাট্টা কত আছে? কারবারি বাট্টা কত আছে এখানে? কারবারি বাট্টা এখানে এই যে 5,000 4,000 টাকা হয়েছে, এই 4,000 টাকার উপরে তোমার কত পার্সেন্ট কারবারি বাট্টা? 25%। কত পার্সেন্ট? 25%। কারণ 25% মানে 1/4, তাহলে কত হয়? 1,000 টাকা। দেখো 1,000 টাকা হয়, কত হয়? 1,000 টাকা। তার মানে এখান থেকে 1,000 টাকা তোমার বাদ দিতে হবে, এই যে 1,000 টাকা বাদ দিলাম, তাহলে থাকে কত? 3,000 টাকা। এই 3,000 টাকা হচ্ছে কারবারি বাট্টা বাদ দেওয়ার পর। এখন আবার কি করতে হবে? নগদ বাট্টা বাদ দিতে হবে। বুঝতে পারছি? কারবারি বাট্টা বাদ দেওয়া হয়েছে, এখন কি করতে হবে? নগদ বাট্টা বাদ দিতে হবে। নগদ বাট্টা আবার 5%, তার মানে এবার আমাদের আবার নগদ বাট্টাটা বাদ দিতে হবে। নগদ ভাট্টা, এই নগদ ভাট্টা আছে 5%, এটা কতর উপরে? এই 3,000 টাকার উপরে। তো 3,000 টাকার উপরে যদি 5% করি আমি, তাহলে কত হবে? 2টা শূন্য কেটে তো 3 5 15, তার মানে 150 টাকা। এই 150 টাকা বাদ দিলে আর কত? 2850। এই 2850 টাকা, তাহলে পরিশোধ করতে হবে কত টাকা? 2850 টাকা। আর যদি বলে ভাট্টার পরিমাণ কত? ভাট্টার পরিমাণ হচ্ছে 150 টাকা। এই 150 টাকা এখানে নগদ বাট্টা, এই 150 টাকা এখানে নগদ বাট্টা। আর আমরা কি পেলাম? আমরা পেলাম যে তাকে পরিশোধ করতে হবে সমস্ত বাট্টা বাদ দেওয়ার পর, কারবারি বাট্টা বাদ দেওয়ার পর, নগদ বাট্টা বাদ দেওয়ার পর তাকে পরিশোধ করতে হবে কত টাকা? পরিশোধ করতে হবে 2850 টাকা। ক্লিয়ার? গট ইট ডিয়ার স্টুডেন্টস? ক্লাসে আসছি ভাই, সবার একটু রেসপন্স করা লাগবে। আমি যেটা বলছিলাম শুরুতে আবারও বলতেছি, সেই পিডিএফটি পেতে চাইলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে স্ক্রিনশট আমাদের এডুকেশন পেজে দিতে হবে, ঠিক আছে? পেজে দিলেই তোমাকে হচ্ছে কী করবে? তোমাকে হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিবে। এবং শেষ সময়ে আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ করেই দিচ্ছি, কনফিউশনগুলো একসাথে লিখে দিচ্ছি, নোট করে দিচ্ছি। আশা করি তুমি হচ্ছে আমার ক্লাসটি করার পর ইনশাল্লাহ
নিজে নিজে প্র্যাকটিস করলে এই কনফিউশনগুলো বা এই টাইপের যত ম্যাথে আসুক না কেন, যত থিওরি থেকে প্রশ্ন আসুক না কেন, তুমি ইজিলি কী করতে পারবে, অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, সো শাহাদাত হোসেন সাজু বলছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নাবিদ, তারপর আলেহা বলো, কারিম, নাবিদ, সবাই ক্লিয়ার? ওকে, সো বলতে হবে এখানে শেখার জন্য আসছি, ভুল করো পরীক্ষার হলে গিয়ে যাতে কোনোভাবেই ভুল না হয় সেই বিষয়টা সতর্ক থাকতে হবে। আর যখন আমরা শিখবো, মনে রাখবা শিখবো হচ্ছে ভুলের মাধ্যমে, ভুল না করলে তুমি শিখতে পারবে না। এই জন্য শিখতে কখনো লজ্জা নেই, ঠিক আছে? শেখার সময় কোনো লজ্জা নাই, আর লজ্জা থাকলে তুমি শিখতে পারবে না। যা আমি সবাই পারতেছে, আমি যদি না পারি আল্লাহ কে কি বলে, ঠিক আছে? এই জন্য চুপ করে বসে থাকলাম, বুঝলাম না, তারপরও এটা কখনো করবা না। এটা কখনো করা যাবে না। ওকে, তারপর বলছে নিম্নের কোনটি সর্বাধিক তরল সম্পদ হিসাবে বিবেচনা করতে হয়? তরল সম্পদ, তরল জিনিসটা কি? তরল মানে কি? পানি, তাই না? আর এখানে হিসাব বিজ্ঞানের ভাষায় তরল মানে হচ্ছে কি, যে নগদ টাকা, কাঁচা টাকা। তার মানে যে টাকাটা যত তাড়াতাড়ি নগদ টাকায়, মানে যে চলতি সম্পদ যত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করা যায়, নগদ টাকায় বের করা যায়, সেটা তত ভালো তরল সম্পদ। ঠিক আছে? যে সম্পদটা যত তাড়াতাড়ি তুমি নগদ টাকায় রূপান্তর করতে পারবে, সেটা তত ভালো তরল সম্পদ। বুঝতে পারছি? যে সম্পদটা যত তাড়াতাড়ি তুমি নগদ টাকায় রূপান্তর করতে পারবে, সেটা তত ভালো তরল সম্পদ। ওকে, তার মানে ভাইয়া সবচেয়ে ভালো তরল সম্পদ কি? সবচেয়ে ভালো তরল সম্পদ হচ্ছে নগদ বা হাতে নগদ। তারপরে কি আছে, বর্তমানে নগদ টাকা যা ব্যাংক একই মনে করা হয়ে থাকে, সেম ধরা হয় নগদ টাকা ব্যাংকে। তারপর মনে করো আমরা যদি ধরি, তারপর মনে করো দেনাদার, আরও অনেক আছে, অনাদায়ী সুদ আছে, হ্যাঁ, এই যে এই অনাদায়ী সুদ, এগুলো কিন্তু একটা। তারপর মনে করো অগ্রিম খরচ, যত অগ্রিম ব্যয় বা খরচ আছে, এই যে। তারপর মনে করো সমাপনী মজুত পণ্য, এইগুলো হচ্ছে তারল্য অনুসারে আমি এখানে সাজালাম। এখানে যদি এই নগদ না থাকে, তাহলে নগদের পর কি আছে? ব্যাংক, এটা। তাহলে এই যে যেই পয়েন্টগুলো আমরা লিখলাম এখানে, এগুলো হচ্ছে তারল্য। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে তারল্য। আর আমরা একটু খেয়াল করে দেখো, আর্থিক অবস্থার বিপরীতে যখন চলতি সম্পদটা বের করছি, আর্থিক অবস্থার বিপরীতে যখন চলতি সম্পদটা বের করছি, তখন অবশ্যই আমাদের এই তারল্য অনুসারে আমরা চলতি সম্পদটা দেখাইছি। মনে পড়ে কিনা? মনে পড়ে কিনা বলো? মনে পড়ে? তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি সম্পদটা দেখাই তারল অনুসারে। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদটা আমরা দেখাই তারল অনুসারে, মনে আছে? তারল অনুসারে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি সম্পদ দেখাই। প্রশ্ন আসতে পারে যে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ দেখানো হয় কিসের অনুসারে বা কিসের ভিত্তিতে, তখন কি করবা? তারল্য অনুসারে। মনে থাকবে? তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি সম্পদটা দেখাই তারল্য অনুসারে। গট ইট? ওকে, সো পরবর্তী কোশ্চেন, দুতরফা দাখিলা, দুতরফা না, হ্যাঁ, দুতরফা দাখিলা বলতে কি বোঝায়? তা আমরা জানি যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আর এই দুতরফা দাখিলা পদ্ধতির জনক হচ্ছেন ফ্রা লুকা। সবাই জানো এটা হচ্ছে কি? ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিভলি। এটা হচ্ছে লুকা প্যাসিভলির পুরো নাম। তার মানে ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিভলি। সবাই জানি ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিভলি। তিনি যেই বইটা লিখছেন, এই যে হিসাব বিজ্ঞানের জনক, ফাদার অফ অ্যাকাউন্টিং, তিনি যে বইটা লিখছেন, এই বইটার 36টা অধ্যায়। বইটার নাম কি জানো তো সবাই? সবাই জানি না? তার মানে বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। তাহলে এই বইটার কয়টা অধ্যায় আছে? 36টা অধ্যায়। এই 36টা অধ্যায়ের জাস্ট একটা অধ্যায় তিনি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে লিখছেন, পঞ্চম অধ্যায় তিনি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে লিখছেন। এবং এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আজকের আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি। আর এই জন্যই এই ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিভলি বা লুকা প্যাসিভলিকে মূলত বলা হয় একজন গণিতবিদ। তা আমরা এটাও অনেকে ভুল করবো যাদের বেসিক একদমই ক্লিয়ার না,
যে হিসাব বিজ্ঞানের জনক লুকা পেইসলি একজন হিসাব বিজ্ঞানী, এটা অনেকে ভাবতে পারি, বাট তিনি কিন্তু হিসাব বিজ্ঞানের, তিনি হচ্ছেন মূলত একজন গণিতবিদ। তিনি কি গণিতবিদ। আর এই দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে, যে প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করা। এখন অনেকে হচ্ছে এই ভুলটা করবে, প্রতিটা লেনদেনকে দুইটি পক্ষে আলাদা করা, আইডেন্টিফাই করা, এই জিনিসটা অনেকে আনসার হিসাবে দিবা, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো লেনদেন হয়, যদি কোনো হিসাব লেনদেন হয়, তাহলে সেটাকে অবশ্যই দুইটি পক্ষে লিপিবদ্ধ করতে হবে। আর লিপিবদ্ধ করাটাই হচ্ছে কি তোমার এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা মূল ভিত্তি। ঠিক আছে, মূল নীতি অথবা মূল ভিত্তি মনে থাকবে। তাহলে এটা হচ্ছে মূল নীতি বা মূল ভিত্তি। ওকে, সো দেন আমরা দেখব হিসাব বিজ্ঞানের উপাদান বা ইনপুট বা আউটপুট কি। খুবই সহজ প্রশ্ন মনে হতে পারে, এত সহজ প্রশ্ন এটা কি আসবে? ইয়াস, এর থেকে সহজ প্রশ্ন আসবে, যেটা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্নে অ্যানালাইসিস করলে তুমি হয়তো বুঝতে পারবা। ঠিক আছে, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি ইজিলি ধরতে পারবা বা বুঝতে পারবা যে এর চাইতো সহজ কনসেপ্ট দিকেও প্রশ্ন আসে ভাইয়া পুরা। তার মানে ভাইয়া হিসাব বিজ্ঞানের ইনপুট এবং আউটপুট আমাদের জানা লাগবে। আসলে হিসাব বিজ্ঞানটা কী দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা জানতে হবে না? তুমি হিসাব বিজ্ঞানের এত কিছু শিখতেছো, হিসাব চক্র যদি দেখো যে হিসাব চক্র কী কী আছে, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তরকরণ, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়ামিল, হ্যাঁ, তারপর কি আছে, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, তারপর সমাপনী দাখিলা, সমাপনী পরবর্তী রেওয়ামিল। এই যে এত এত হিসাব আমরা করব, তা আমাদের কি জানা লাগবে না কনসেপ্টটা? বেসিক কনসেপ্ট আসলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হলে কোথা থেকে? ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা 6-এ চলে আসছি, একজনে কেউ আনসার করতেছে কেবল 4 নাম্বার, কারণ কি? তার মানে হিসাব বিজ্ঞানের ইনপুটটা জানা লাগবে আমাদের, ইনপুট কি এবং আউটপুট কি। তুমি যদি বুঝতে পারো যে হিসাব বিজ্ঞান শুরু হচ্ছে কি দিয়ে, আর হিসাব বিজ্ঞান আলটিমেটলি আমরা কোথায় গিয়ে সিদ্ধান্তটা নিতে পারতেছি। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক যে ব্যবহারকারী আছে, বাহ্যিক ব্যবহারকারীকে তথ্য সরবরাহ করা। ঠিক আছে, বাহ্যিক ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা। তার মানে ইনপুট মানে হচ্ছে লেনদেন। তুমি একটু চিন্তা করে দেখো, যদি কোনো ঘটনা তুমি যদি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো, মানে কি, যদি কোনো ঘটনা অর্থ দ্বারা পরিমাপ করতে পারো অথবা আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তখন সেটা হয়ে যাবে লেনদেন। আর এই লেনদেনে কিন্তু সবার আগের কাজ, আমার সর্বপ্রথম কাজ কি? লেনদেন। যদি কোনো ঘটনা লেনদেন হয়, তাহলে সেটাকে আমরা হিসাবের প্রাথমিক বই জাবেদা লিপিবদ্ধ করি, জাবেদা থেকে আমরা খতিয়ান করি, খতিয়ান আমরা আলাদা করে প্রত্যেকটা হিসাবের জের বের করি, ব্যালেন্স বের করি। খতিয়ান করার পর খতিয়ানের ব্যালেন্স বা জেরগুলার গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা রেওয়ামিল প্রস্তুত করি। ঠিক আছে, আমরা কি করি? রেওয়ামিল প্রস্তুত করি। তাহলে ইনপুট হচ্ছে লেনদেন আর আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী থেকে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা। তার মানে আর্থিক বিবরণী থেকে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা। সো বুঝতে পারছি কিনা বলেন? ভাইয়াপুরা সবাই বলি, পুষ্পিতা সাহা, উম্মে সালমা, সুলতানা পারভিন, আমরা অনেকেই লেট করে যুক্ত হয়েছি, কারণ কি শুরু থেকে ক্লাসটি করবেন সবাই মনোযোগ দিয়ে, হোপফুলি অনেক কিছু শেখার আছে। এবং শুরুতে প্রথম 2টা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যদিও ডিরেক্টলি এই টাইপের প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু যদি এই প্রশ্নটা সলভ করো তাহলে কোশ্চেন যদি হার্ড হয় পরীক্ষার হলে তুমি আনসার করে আসতে পারবে, এতটুকু বিশ্বাস আমার আছে। ঠিক আছে, সো এই জন্য তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওই পয়েন্টটা। ওকে, তারপর সো যারা আমরা মানে ভাবতেছি যে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবো কি না, দিলে কতটুকু সুযোগ সুবিধা আছে, চান্স পাওয়ার পসিবিলিটি, সো তাদের জন্যই আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। দেখো, তুমি ফার্স্ট টাইমে কোথায় চান্স হয় নাই, হয়তো কোনো এক কারণে হয় নাই, এমন হতে পারে। যেমন অনেক সময় অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও চান্স হয় না, হয়তো তোমার লাক ফেভার করে নাই, সৃষ্টিকর্তা চায় নাই, বা তোমার জন্য মঙ্গলজনক ছিল না। ঠিক আছে, এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে আমার জন্য কী কী সুযোগ সুবিধা আছে, চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু। লাস্ট ইয়ারে দেখো, অনেক দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে, পেইড ব্যাচ থেকে ফার্স্ট হয়েছে গুচ্ছতে।
সারা বাংলাদেশের মধ্যে গুচ্ছতে ফার্স্ট হয়েছে আই এডুকেশনের পেইড ব্যাচ থেকে, এবং তিনি সেকেন্ড টাইমার ছিল। সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হলে তোমার যদি স্বপ্ন থাকে যে আমি পাবলিকিয়ান হব, আমি ভালো বা টপ সাবজেক্ট নিয়ে পড়ব, ল, ইংলিশ, ইকোনমিক্স, আইআর, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই টাইপের টপ সাবজেক্ট নিয়ে পড়বো, তাহলে তুমি অবশ্যই কী করতে পারো, সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে পারো। এবং তোমার জন্য গোল্ডেন অ্যান্ড গ্রেট অপরচুনিটি অপেক্ষা করতেছে, কারণ তুমি এক্সপিরিয়েন্স, তোমার বেসিক ক্লিয়ার আছে। এখন যেটা দরকার, রেগুলার তোমার গাইডলাইনের মধ্যে থাকতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, এবং রেগুলার হচ্ছে কী করতে হবে, পরীক্ষা দিতে হবে। তাহলে কিন্তু তুমি তোমার প্রিপারেশনটাকে একদম গুছাতে পারবে। জাস্ট তোমার যদি ধৈর্য থাকে এবং তুমি যদি মানুষের কথা সহ্য করতে পারো, তাহলে প্রিপারেশনটা শুরু করে দাও। আমরা তোমাদের সাথে আসি এবং তোমাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। দেশ সেরা টিচার প্যানেল নিয়ে আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এখন এই ব্যাচে ভর্তি হলে শুধুমাত্র তুমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ একটা ব্যাচেই পাবে, কিন্তু ব্যাপারটা এমন না। কারণ এটাই ভর্তি হলে আমাদের পরবর্তী যেই কোর্সগুলো আসবে সবগুলোই কোর্সে কিন্তু তোমরা মোটামুটি পেয়ে যাবে ফ্রিতে, ঠিক আছে? যেমন ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, এছাড়া কুমিল্লা, সাস্ট, এই ব্যাচগুলোতে তোমরা একদম ফ্রিতে এনরোল করতে পারবে। বিওপি, তার মানে এক কোর্সে ভর্তি হয়ে তোমরা কিন্তু আরও প্রত্যেকটা কোর্সে ভর্তি হতে পারতেছো। তার মানে এতগুলো কোর্সে প্রায় আমাদের 20,000 টাকার মতো ফি আলাদা করে তুমি যদি ভর্তি হও সবগুলা। আর তুমি এই কোর্সে ভর্তি হলে মাত্র কিন্তু 3,999 টাকা ভর্তি হতে পারছো। পাশাপাশি দেশ সেরা টিচারদের গাইডলাইনের মধ্যে থাকলে হোপফুলি তুমি অনেক ভালো করতে পারবে। আমরা কমিটমেন্টে বিশ্বাসী। তুমি যতটুকু এক্সপেকটেশন নিয়ে এডুকেশন ভর্তি হবে তার থেকে 100% বেশি পাবে। মানে এটা আমি এখানে দাঁড়াই বললাম। না পেলে তখন তুমি আমাকে বলবো, ভাইয়া যে আপনি বলছিলেন এখন আমি আমার এক্সপেকটেশন অনুসারে পাই নাই, টাকা ব্যাক দিয়ে দেন, ঠিক আছে? সো ডিসকাউন্ট তো ভর্তি চলছে, দ্রুত ভর্তি হয়ে যায়। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপার নিয়ে তাহলে হচ্ছে করতে পারি, ওকে? আর পড়ার বাইরে এক্সট্রা কোনো কমেন্ট না করি, ঠিক আছে? গরমের দিন, সবাই গরম আছে এবং আমিও মানে গরম হতে চাই না, এখনও এসি চলতেছে, ঠিক আছে? সো মনে রাখবা, এখানে ক্লাস করতে আসছি, শেখার জন্য আসছি, সবাই ক্লাস করতেছে মনোযোগ দিয়ে। তোমার একটা কমেন্টের কারণে হয়তো এই যে আমারও কনসেন্ট্রেশন ব্রেক হলো, আমি পড়া রেখে অন্য একটা টপিকে চলে যাচ্ছে আলোচনায়, এবং আরেকজন স্টুডেন্টও সেম, ও পড়ায় মনোযোগ দিছে, ওইটা থেকে এখন অন্যদিকে চলে যাবে। এটা করা যাবে না, ঠিক আছে? এটা করা যাবে না। এবং কিছু বলবো না, ডিরেক্টলি তোমাকে কী করবো, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে রিমুভ করে দেবে, এতটুকু বললাম। আর আমি নিজে কিছু বলবো না। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, দেখো এই প্রশ্নটা কি বলছে। মেশিন সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান 500 টাকা মজুরি হিসাবে ডেবিট করা হলে একটি কি হবে? এখন মেশিন সংস্থাপন ব্যয়টা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, মেশিন সংস্থাপন ব্যয়টা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, আর মজুরিটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। তার মানে ভাইয়া, এই মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা হয় তাহলে এটা হচ্ছে নীতিগত ভুল। তুমি সাথে সাথে আনসার করে ফেলবে, এটা হচ্ছে কি নীতিগত ভুল। তার মানে তুমি সাথে সাথে কিন্তু কী করতে পারবা, তুমি হচ্ছে সাথে সাথে আনসার করতে পারবা যে এটা হচ্ছে নীতিগত ভুল। ভাই মার্কেটিং ম্যানেজমেন্ট ক্লাস দিবেন? মার্কেটিং ম্যানেজমেন্ট বলতে তোমার তো হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস হয়েছে এর আগে, আর এখন তো বেশি সময় নাই। তারপর আমি কথা বলে দেখি, যদি পসিবল হয় তাহলে দিয়ে দিব, ওকে? ওকে খাইরুল, কোনো টেনশন নাই, পাবে। তাহলে এটা হচ্ছে নীতিগত ভুল। আমরা মুভ করব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9, রেওমিল মিল্টনের ক্ষেত্রে যে ভুলগুলো প্রভাবিত করে তা হলো, এটা হচ্ছে রেওমিল মিল্টনের ক্ষেত্রে যোগ বিয়োগের ভুল। এটা দেখা যাচ্ছে না, তারপর আমি বলে দিচ্ছি। রেওমিল মিল্টনের ক্ষেত্রে প্রভাবিত করে হচ্ছে একতরফা ভুলগুলা, বিশেষ করে যোগ বিয়োগের ভুল, গাণিতিক ভুল, কার্যের ভুল, এইগুলা। আর রেওমিলের দুতরফা ভুল হচ্ছে দুই ধরনের, একটা নীতিগত ভুল, একটা কর্ণিক ভুল। এই ভুলগুলা নামে ভুল কিন্তু কাজে কোনো ভুল না, এগুলো রেওমিল মিল্টনে কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে? ওকে, তারপরে বলছে হিসাব বিজ্ঞানে রেওমিল কোন কাজটি করে? হিসাব বিজ্ঞানে রেওমিল কোন কাজটি করে বলো? হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ায় রেওমিল কোন কাজটি করে? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় রেওমিল কোন কাজটি করে? রেওমিলের কাজ হচ্ছে দুইটা, এটা সবাই জানি আমরা। রেওমিলের কাজ হচ্ছে দুইটা, বা রেওমিলের উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আর মূল বা প্রধান উদ্দেশ্য কি তাহলে? মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। কি বলতো? আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা।
আর্থিক বিভিন্ন প্রস্তুতে সহায়তা করে। এখন এই গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে কি বোঝায়? গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে বোঝায় তোমার ডেবিট এবং ক্রেডিট সমান করা, ডেবিট ক্রেডিট সমতাকরণের প্রমাণ করা। ঠিক আছে, গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে বোঝায় ডেবিট ক্রেডিট সমতাকরণ প্রমাণ করা, বা ডেবিট ক্রেডিট সমান আছে কিনা এটা খুঁজে বের করাটাই হচ্ছে বা প্রমাণ করাটাই হচ্ছে মূলত রেওয়া মিলের প্রাথমিক উদ্দেশ্য। আর মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। বুঝতে পারছি? করো করো, ক্লাস করতে হবে। কারেন্ট না থাকলে কি ফোনে আগে চার্জ দিয়ে রাখবা, পাশাপাশি ডাটা কিনে রাখবা। পড়াশোনার জন্য আমরা টাকা ব্যয় করতে পারি না, তাই না? তখন হচ্ছে কষ্ট লাগে, হ্যাঁ হ্যাঁ টাকার এমবি চলে যাচ্ছে। বাট সারাদিন যদি রিলস দেখি, গেমস খেলি, তখন আর কষ্ট লাগে না ভাই। লাগে? তখন লাগে না। সো পড়াশোনার বেলায় এই কিপটামি করা চলবে না। ওকে, এবার আমরা দেখব ভাট্টা কত। তো এখানে যে কন্ডিশন দেওয়া আছে দেখো একটু ভালো করে খেয়াল করে। এখানে লেখা আছে 2/10 and 30। তার মানে এই 2/10 মানে কি? 2/10 মানে হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে সে 2% বাট্টা পাবে। 10 দিনের মধ্যে যদি সে টাকা পরিশোধ করে তাহলে 2% বাট্টা পাবে। এবং এখানে and 30 অথবা নিট 30 এটা দ্বারা বোঝায় যে 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে and 30 দ্বারা বোঝায় যে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করা লাগবে। তার মানে এখানে 3/15 থাকতে পারে, 15 দিনের মধ্যেও পরিশোধ করলে 3% ভাট্টা। and 45 থাকতে পারে, তাহলে অবশ্যই 45 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে। ঠিক আছে, এবার দেখো সে কি করছে, 12,000 টাকার পণ্য ক্রয় করছে, 2,000 টাকা ফেরত আসছে। তাহলে আমরা যদি একটু দেখি, এখানে টাকা হচ্ছে 12,000, এই 12,000 টাকার মধ্যে 2,000 টাকা ফেরত আসছে, তাহলে 2,000 টাকা ফেরত আসছে মানে মাইনাস করতে হবে, আসছে কত? 10,000। এই 10,000 টাকার উপরে দেখো সে হচ্ছে বাকি টাকা 7 দিনের মধ্যে পরিশোধ করলে, হ্যাঁ 7 দিনের মধ্যে পরিশোধ করলে হচ্ছে সে ভাট্টা পাবে 2%। বাট সরি 10 দিনের মধ্যে পরিশোধ করলে, কিন্তু সে 7 দিনের মধ্যে পরিশোধ করে দিছে, মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে সে 2% ভাট্টা পাবে। বাট সে 7 দিনের মধ্যেই পরিশোধ করে দিয়েছে, তাহলে ভাইয়া সে অবশ্যই ভাট্টা পেয়ে যাবে, যেহেতু সে যে কন্ডিশন দিয়েছে তার আগেই পরিশোধ করছে। তার মানে সে 2% ভাট্টা পাবে। আর 2% ভাট্টায় কী হয়, 2টা শূন্য কেটে দাও, 100কে গুণ করো, 200 হয়। কত হয়? 200 টাকা। তাহলে ভাট্টা কত টাকা? 200 টাকা। ক্লিয়ার? ভাট্টা কত হবে তাহলে? ভাট্টা হবে 200 টাকা। এইচএসসি 2027 সালে ইংরেজি কোর্স কিনবো, আছে নাকি? ইয়েস। সো আলাদা করে ইবিআই কোর্স আছে, তুমি হচ্ছে পেজে নক দাও, পেজে নক দিলে বিস্তারিত জানতে পারবে, এবং যেটা তোমার জন্য প্রয়োজনীয় বা যেটা তোমার জন্য বেস্ট হবে ওই কোর্সটাই তুমি কিনতে পারবে। ঠিক আছে, সো পেজে নক দিয়ে কিনে নাও। সুলতানা পারভিন, আলেহা, তারপরে বাকি যারা আছে সবাই ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সো নেক্সট কোশ্চেন, এটা তোমাদের নিজেদের পারতে হবে। এবার এই প্রশ্নটা তোমরা নিজেরা আনসার করবা, বিকজ এটার স্ট্রাকচার আগেরটার মতোই। এই কোশ্চেনটা কিন্তু আগেরটার মতোই এবং আগেরটার সাথে মিল আছে। দ্যাটস আমাদের নিজেদের পারতে হবে। দেখো 750 টাকার পণ্য 2/10 এন্ট্রি শর্তে জুন মাসের 13 তারিখে বাকিতে বিক্রি করা হয়েছে। জুনের 16 তারিখে আমাদের 50 টাকার পণ্য ফেরত আসে এবং জুনের 23 তারিখে সম্পূর্ণ টাকা সে পরিশোধ করছে। তার মানে ভাইয়া এখানে তোমার এটা বুঝতে হবে যে এই যে কন্ডিশন ছিল, বাট্টাকালীন সময় যে কন্ডিশন ছিল, এই সময়ের মধ্যে সে টাকা পরিশোধ করছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাকা আছে 750 টাকা, আর ফেরত আসছে কত? ফেরত আসছে 50। তাহলে এই 50 ফেরত দিলে থাকে কত? 700। এবার সে 750 টাকা জুন মাসের 13 তারিখে হচ্ছে বাকিতে বিক্রি করছে এবং জুনের 16 তারিখে, তাহলে কন্ডিশন ছিল 10 দিনের মধ্যে, কিন্তু সে 3 দিনের মধ্যে দিয়ে দিছে। তাহলে কি অবশ্যই সে ভাট্টা পাবে। কত পাবে? 2%। কত পাবে? 2%। জুনের 23 তারিখে, সরি
23 তারিখে হচ্ছে কি করছে, সম্পূর্ণ টাকা পাওনা প্রাপ্তি সাপেক্ষে ফেরত দিছে বা প্রাপ্ত হয়েছে টাকা। তাহলে 13 তারিখে বিক্রি করছে, 23 তারিখে টাকা পাইছে, তার মানে কি অবশ্যই বাট্টাকালীন সময়ের মধ্যে সে পাইছে, তাহলে কি সে 2% বাট্টা পাবে। এই 700 টাকার 2% কত হয়, 2% হয় 7 দোকানে 2টা শূন্য কেটে দাও, 7 দোকান কত হয় 14। বাট্টার পরিমাণ কত, বাট্টার পরিমাণ হচ্ছে 14 টাকা, বাট্টার পরিমাণ কত 14 টাকা। আর যদি বলে কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে এই 700 থেকে আমার যে বাট্টাটা আছে এটা বাদ দিতে হবে, তাহলে কত হয় 686। এই 686 টাকা তখন তাকে প্রাপ্ত হবে, বা এই 600 টাকা সে পাবে যদি বিক্রি করছে। আর ক্রয় করলে তাহলে তাকে পরিশোধ করতে হতো 686 টাকা। বিক্রেতা বা দেনাদারের সাথে যেই ভাট্টাটা জড়িত তার নাম হচ্ছে প্রদত্ত ভাট্টা, আর পাওনাদারের সাথে জড়িত হচ্ছে প্রাপ্ত ভাট্টা। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখবা। পেজে দিছো? সো প্রিয় শিক্ষার্থীরা, আবারও সবাই যুক্ত হয়ে যাও ক্লাসটিতে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে হচ্ছে ক্লাসটি অফ হয়ে গেছিলো, আমরা আবারও হচ্ছে যুক্ত হয়ে গেছি। তো দ্রুত হচ্ছে সবাই বন্ধুদেরকে মেনশন দেয় এবং জানাই দাও যে ক্লাস আবার শুরু হয়েছে। আর আমরা যেখানে ছিলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যানালাইসিস করতেছিলাম এবং ওইগুলো কিভাবে তুমি কম সময়ে সলভ করতে পারবে, সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ঠিক আছে, তো সবাই দ্রুত আবারও যুক্ত হয়ে যাও ক্লাসে। আমরা আবারও হচ্ছে যে কোশ্চেনটা সলভ করতেছিলাম সেখান থেকে শুরু করব। বিশেষ করে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে কি হাসা আসে, যে এই যে প্রশ্নগুলো প্রিভিয়াসের আসছে, এই কোশ্চেনগুলো স্ট্রাকচার অনেকটা ইজি মনে হয়, কিন্তু কনফিউশন আছে। সো এই কনফিউশনগুলোই হচ্ছে আমরা কি করব, ক্লিয়ার করব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু মেনশন দাও, দ্রুত যুক্ত হয়ে যাক। তো দেখো 16 নম্বর প্রশ্নে বলছে নিম্নের কোনটি অবচয় পদ্ধতিতে, মানে এই যে মেথডটা এটা কোন পদ্ধতির একটা সূত্র। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে দেখো অবচয়ের পদ্ধতিতে এই যে আর ইকুয়াল এন, হ্যাঁ এই বর্গমূলের উপরে কি আছে, এন আছে, এস ডিভাইডেড সি, এটা কিসের সূত্র, এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে। এই সূত্রটা হচ্ছে সনাতন পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে। এখন এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আরও কয়েকটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। প্রথমত মনে রাখবা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের ভগ্নাবশেষ, ক্রমহ্রাসমান এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না। তাহলে এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে কি করা হয় না বলো তো, এই ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, এই একটা পয়েন্ট মনে রাখবা। হ্যাঁ, আর আরেকটা মনে রাখতে হবে যে আমরা মূলত প্রতি বছর বই মূল্যের উপর অবচয় ধরি। কোন মূল্যের উপরে, বই মূল্যের উপরে, বই মূল্য উপরে, প্রথম বছর ক্রয় মূল্যের উপর এবং পরের বছর কি বই মূল্যের উপর অবচয় ধরা হয়। আর এই মেথডে অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে, অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে 100%, এটাকে ভাগ করতে হবে ম্যাথকাল দ্বারা, 100% ম্যাথকাল দ্বারা ভাগ করতে হবে এবং গুণ করে দিতে হবে 2 ধারা, ডাবল করে দিতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে অবচয়ের পরিমাণটা। ঠিক আছে, তখন তোমরা পেয়ে যাবে অবচয়ের পরিমাণটা। সবাইকে একটু দ্রুত মেনশন দাও। সো বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্লাসটা অফ হয়ে গেছিলো, আবার আমরা শুরু করছি। যেহেতু হচ্ছে মাঝামাঝি ছিলাম, ভাবলাম বাকি অংশটুকু আমরা নিয়ে নেই এবং আগামীকালকে তোমাদের ক্লাস থাকবে সেম টাইমে বিকাল 4টায়। সো লাস্ট ক্লাস আমরা ইনশাল্লাহ একদম ফাইনাল একটা সাজেশন দিয়ে দেবো তোমাদেরকে, পাশাপাশি যে এমসিগুলো একদম আসার মতো, একদম আসার মতো এবং কনফিউশন ওইগুলো হচ্ছে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার কিনা বলো। ক্রমহ্রাসমান জের মেথডে প্রথম বছর অবচয় বেশি থাকে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম বছর অবচয় সবচেয়ে বেশি থাকে, যেটা আস্তে আস্তে কী করে হ্রাস পায়, কমে যায়, ক্রমাকারে হ্রাস পেতে থাকে, ক্রমাকারে কমতে থাকে। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। ওকে, সো আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওকে, সো ওইটা বাকি থাকলে আমি করে দিব, সমস্যা নাই, আমরা শেষে করে দিব। 17 নম্বরটা দেখি, কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে ও রেওয়া মিলের হিসাবটি থাকবে না কোনটা। এখন দেখো মজুদ পণ্যের মেথড হচ্ছে কয়টা বলো তো, মজুদ পণ্যের মেথড হচ্ছে 2টা, মজুদ পণ্যের মেথড হচ্ছে 2টা, একটা হচ্ছে কালীন বা কালান্তিক, আরেকটা হচ্ছে নিত্য বা অবিরত। এখন দেখো এই যে আমরা যেই জাবেদাটা করে থাকি, এই জাবেদা নর্মালি করে থাকি, এটা হচ্ছে কালীন বা কালান্তিক মেথডে। আর এই কালীন বা কালান্তিক মেথডটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সনাতন পদ্ধতি, মজুদ পণ্যের একটা সনাতন পদ্ধতি। আর এই যে নিত্য বা অবিরত, যেটা এই নিত্য বা অবিরত, এটা হচ্ছে তোমার আধুনিক পদ্ধতি, নিত্য বা অবিরত এটা হচ্ছে কি আধুনিক পদ্ধতি। এখন এই প্রশ্নগুলো বা এই স্ট্রাকচার থেকে একটা প্রশ্ন আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা 3 স্টার দাও, এই কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসবে।
তো নিত্য বা অবিরততে ব্যবহার করা হয় তিনটা হিসাব মনে রাখবা। যেমন নিত্য বা অবিরত ব্যবহার করা হয় বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য এবং সমন্বিত ক্রয়। তাহলে এই নিত্য বা অবিরততে কী কী ব্যবহার করা হয়? বিক্রিত পণ্যের ব্যয়, সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য। বিক্রিত পণ্যের ব্যয়, সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য, এটা ব্যবহার করা হয় তোমার নিত্য বা অবিরত মেথডে। আর হচ্ছে কালীন বা কালান্তিকে ব্যবহার করা হয় প্রারম্ভিক মজুত পণ্য। একদম ঠোঁটস্থ করে ফেলবা। প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন বা অন্তঃপরিবহন। তারপর হচ্ছে তোমরা এটা মনে রাখবা উভয় মেথড মানে দুইটা মেথডই ব্যবহার করা হয়। বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় ভাট্টা, বহি পরিবহন, দুইটা মেথডই ব্যবহার করা হয়। আচ্ছা, পিডিএফ দিয়ে দিব, ক্লাসটি শেয়ার করে পেজে নক দিলেই হচ্ছে তোমরা পিডিএফ পাবে। ওকে, তার মানে কালীন বা কালান্তিক মজুত পদ্ধতি ব্যবহার করা হয় ও রেওয়া মিলের কোন হিসাবটি থাকবে না? কি বলছে? এই কালীন কালান্তিক মজুত পদ্ধতি থাকবে না। কোনটা থাকবে না? বিক্রিত পণ্যের ব্যয়টা। কারণ বিক্রিত পণ্যের ব্যয় কোথায় থাকে? বিক্রিত পণ্যের ব্যয় থাকে হচ্ছে নিত্য বা অবিরত মেথডে। ঠিক আছে, তাহলে কালীন বা কালান্তিকে থাকবে না কোনটা? এই কালীন বা কালান্তিকে থাকবে না হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়টা। তাহলে কালীন বা কালান্তিকে থাকবে না কোনটা? কালীন বা কালান্তিকে থাকবে না বিক্রিত পণ্যের ব্যয়টা। ক্লিয়ার? বুঝতে পারছি সম্পূর্ণটা? কারিম, সাইমন বলো, দ্রুত বলো। সবাই একটু শেয়ার দিচ্ছে না কেন? বন্ধুদেরকে মেনশন দেয়, তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। তোমাদের রেসপন্স যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্লাস আর নিব না। হ্যাঁ, আগামীকাল একটা ক্লাস নেওয়ার কথা, সেটাও বাদ দিয়ে দিব। সর্বোচ্চ রেসপন্স করতে হবে। ওকে, তারপর দেখো অবিরাম মজুত পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানিতে নিচের কোন হিসাবটি থাকে? তো অবিরামে থাকে কোনটা? এই বিক্রিত পণ্যের ব্যয়টা বা বিক্রয়কৃত পণ্যটা। এবং অবিরাম বা নিত্য, এই অবিরত বা অবিরাম, অবিরাম বা অবিরত বা নিত্য, এই মেথডে কিন্তু আরও হিসাব থাকে। কি কি বলো তো? যেমন ধরো সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। তারপর কি আছে? বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে কি আছে? তারপর হচ্ছে সমন্বিত ক্রয়। এই তিনটা থাকে। তো আমরা একটা মুখস্থ করে ফেললে বাকিগুলা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। বাকিগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। দেখো ক্লিয়ার কিনা? এটা বুঝতে পারছি কিনা বলো দ্রুত। তার মানে অবিরাম মজুত পদ্ধতি একটি বিক্রয়কারীর খতিয়ানে বিক্রিত পণ্যের ব্যয়, সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য, এই হিসাবগুলা দেখাতে হবে। এই কনসেপ্ট থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই, থাকবে, মাস্ট থাকবে। ঠিক আছে, এই কনসেপ্ট থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের ইনশাল্লাহ কমন থাকবে। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত বিষয়গুলো যে আইন দ্বারা পরিচালিত তাকে কি বলে? এটা হচ্ছে কি বলো তো? এটা হচ্ছে ট্রেডমার্কস। হ্যাঁ, তার মানে একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত বিষয়গুলো যে আইন দ্বারা পরিচালিত হয় তাকে কি বলা হয়? ওকে, তারপর 20 নম্বরটা দেখো। 20 নম্বরটা কি আছে? এবার কিন্তু বলছে যে কোন পদ্ধতিতে প্রথম বছরের মুনাফা সর্বনিম্ন দেখায়। প্রথম কোশ্চেনটা যারা আমরা সলভ করছি, একদম ফার্স্ট ক্লাসে যারা এই কোশ্চেনটা সলভ করছি, তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি। কারণ এখানে দেখো বলছে অবচয়ের কোন মেথডে বা কোন পদ্ধতিতে প্রথম বছরগুলিতে সর্বনিম্ন মুনাফা দেখায়। এখন মুনাফা কম দেখায়, তাহলে তোমার চিন্তা করতে হবে প্রথম বছর অবচয়ের কোন পদ্ধতিতে অবচয়টা বেশি দেখায়। মুনাফা যদি কম বলছে, তার মানে অবচয় বেশি দেখায় কোনটা, এটা দেখতে হবে। তাহলে অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছরে অবচয়ের পরিমাণ বেশি থাকে? ক্রমহ্রাসমান অথবা দ্বৈত জের, এই মেথডগুলোতে কিন্তু প্রথম বছর কি থাকে? প্রথম বছর অবচয়, এই মেথডগুলোতে প্রথম বছর অবচয় সবচেয়ে বেশি থাকে। যেমন মনে করি 20,000 থেকে শুরু হয়েছে, 20,000, 14,000, 7,000, 3,000, এই যে কমতেছে দেখো, ক্রমাকারে কমতে থাকে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে প্রথম বছর অবচয় যদি বেশি হয় তাহলে মুনাফা কী হবে? প্রথম বছর কম হবে। তাহলে মুনাফা কম দেখানো হয় কোনটায়? এই দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি।
এখন যখন এই যে মুনাফা বা মূলধন বলবে তুমি চিন্তা করবা, যেহেতু বলছে মুনাফা কম দেখানো হয় কোন মেথডে, তাহলে বুঝতে হবে যে অবদায় বেশি দেখানো হয় কোন মেথডে। যেহেতু বলছে মুনাফা কম দেখানো হয়, প্রথম বছরে মুনাফা কম দেখানো হয় অবচয়ের কোন মেথডে, তাহলে তুমি চিন্তা করবা যে অবচয় কোন পদ্ধতিতে প্রথম বছরে বেশি দেখায়, এটা চিন্তা করতে হবে, তাহলে কিন্তু তুমি পারবে। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বৈত ক্রমহ্রাস সঞ্চয় পদ্ধতি। এটার অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে 100% ডিভাইডেড ম্যাথ কাল, 100% ডিভাইডেড ম্যাথ কাল ইন্টু হচ্ছে 2। এটা হচ্ছে অবচয়ের হার বের করার সূত্র। তারপর দেখো বলছে বার্ষিক অবচয়ের হার বের করতে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, আমরা একটু আগে আলোচনা করলাম ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবচয়ের হার বের করার সূত্রটা এখানেই দেখো চলে আসছে, সাথে সাথেই চলে আসছে। তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ কত হবে, বার্ষিক অবচয়ের হার, বার্ষিক অবচয়ের হার বের করার সূত্র কি, বার্ষিক অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে 100% ডিভাইডেড ম্যাথ কাল, 100% ডিভাইডেড ম্যাথ কাল, যেহেতু ক্রমহ্রাসমান তার মানে 2, এটা হচ্ছে সূত্র। এবার আমরা ম্যাথটা সলভ করি। 100% ম্যাথকাল কত দেখো তো, ম্যাথকাল কত আছে, ম্যাথকাল আছে 20 বছর, তাহলে 20 দ্বারা ভাগ করো, 20 দ্বারা ভাগ করো ইন্টু 2, তাহলে 5 20 কত 100, 5 দুগুণে 10, তার মানে 10%। ক্লিয়ার? তাহলে কত পেলাম, 10%। বুঝতে পারছি সবাই? বিশ, আমরা কিন্তু 21 চলে আসছি, 21 নাম্বারটা সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, সো পরবর্তী কোশ্চেনটা 22 থেকে, একটি পুরাতন সম্পত্তির বিক্রয় মূল্য থেকে কোন মূল্য বাদ দিয়ে বিক্রিত সম্পত্তির উপর অর্জিত আয় বের করতে হয়। এখন অর্জিত আয় বের করতে হলে দেখো, আমরা যখন আয় অথবা মুনাফা অথবা লাভ অথবা মুনাফা বের করো, খেয়াল করো, লাভ অথবা মুনাফা বের করো, দেখো লাভ অথবা মুনাফা যদি আমরা বের করি তখন কি করতে হয়, এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য থেকে আমার বাদ দিতে হবে কি, বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে বই মূল্য। তো ওরা কি বলছে, এই প্রশ্নগুলো কতটা ইজি, বাট অনেক সময় মনে হবে যে কি চাইছে, মাথায় কাজ করবে না। ঠিক আছে, তো তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করতে করতে ইউজ টু হয়ে যাবে তখন কিন্তু এই টাইপের প্রশ্ন আর ভুল হবে না। ঠিক আছে, তাহলে বলছে একটি পুরাতন সম্পত্তির বিক্রয় মূল্য থেকে কোন মূল্য বাদ দিলে বিক্রিত সম্পত্তির উপর অর্জিত আয় বের করতে হবে। তার মানে বিক্রয় মূল্য থেকে কোন মূল্যটা তুমি বাদ দিলে তুমি হচ্ছে কি করতে পারবা, আয় বের করতে পারবা, অথবা লাভ বের করতে পারবা, অথবা মুনাফা বের করতে পারবা। সেটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে, মনে করো বই মূল্য, ধরো এখানে অনেকগুলো মূল্য দেওয়া আছে, তার মানে বই মূল্য। এখন একটা নাম শিখলে হবে, হবে না। এই বই মূল্যের আরেকটা নাম হচ্ছে পুস্তক মূল্য। বই মূল্যের আরেকটা নাম কি বলতো, পুস্তক মূল্য। এই বই মূল্যের আরেকটা নাম হচ্ছে পুস্তক মূল্য। সো এই বিষয়গুলো জানতে হবে। যখন এই বিক্রয় মূল্য বেশি হবে তখন তোমার প্রতিষ্ঠান লাভ হবে, আর বিক্রয় মূল্য যদি কম হয় তখন লস হবে। তার মানে বিক্রয় মূল্য বেশি হলে হচ্ছে লাভ হচ্ছে, আর বিক্রয় মূল্য কম হলে তখন লস হবে। তখন কি হবে, তখন হচ্ছে লস হবে। ঠিক আছে, তখন হচ্ছে লস হবে। ওকে, সম্পত্তি ক্রয় মূল্য থেকে অবচয় সঞ্চিতি বাদ দিলে কি পাওয়া যায়, মানে একদম সূত্র থেকে প্রশ্ন আসতেছে। তা আমরা একটু বুঝার ট্রাই করি। কি বলছে যে ক্রয় মূল্য থেকে অবচয় সঞ্চিতি, বা এই অবচয় সঞ্চিতি হচ্ছে পুঞ্জীবিত অবচয়ের আরেকটা নাম, অ্যাকিউমুলেট ডেপ্রিসিয়েশন, এটার আরেকটা নাম। তাহলে দেখো ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য থেকে যখন আমরা বাদ দিব পুঞ্জীবিত অবচয় অথবা অবচয় সঞ্চিতি, ক্রয় মূল্য থেকে যখন আমরা পুঞ্জীবিত অবচয় অথবা অবচয় সঞ্চিতি বাদ দিব,
হ্যাঁ, তখন আমরা পাবো কি বই মূল্য। কি পাবো? বই মূল্য। তাহলে বই মূল্য ইকুয়াল এই বই মূল্য অথবা পুস্তক মূল্য, বই মূল্য অথবা পুস্তক মূল্য ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। ঠিক আছে? তাহলে ভাইয়া এই বই মূল্য সমান সমান কি পেলাম? বই মূল্য ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। ঠিক আছে? বই মূল্য সমান সমান ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। তাহলে কি পাবো? পাবো প্রতিষ্ঠানের বই মূল্যটা। কি পাবো? প্রতিষ্ঠানের বই মূল্যটা। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমরা পেয়ে যাব প্রতিষ্ঠানের বই মূল্যটা। ঠিক আছে? ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24। এবার আমরা হচ্ছে আবার একটা লাভ ক্ষতির ম্যাথ সলভ করতে যাচ্ছি। আর লাভ ক্ষতির ম্যাথগুলো কিন্তু সূত্রটা জানলেই হবে। ঠিক আছে? অনেক সময় লাভ ক্ষতির ম্যাথে তোমার অবচয় বের করা লাগে, অবচয় বের করলে অবচয় থেকে পুঞ্জীবিত অবচয় অথবা অবচয় সঞ্চিতি বের করবে, মানে অ্যাকিউমুলেট করবে একাধিক বছর অবচয়কে। দেন হচ্ছে তোমরা বের করবা হচ্ছে প্রতিষ্ঠানের কি বলতো, প্রতিষ্ঠানে যদি কোনো বই মূল্য না থাকে তখন সেটাকে বের করতে হবে। এভাবেই কাজগুলো করতে হবে। তাহলে যেহেতু বলছে লাভ লোকসান কত টাকা, তার মানে আমরা লাভ লোকসান বের করার সূত্রটা শুরুতে লিখতে হবে, লাভ অথবা লোকসান। এই লাভ লোকসান বের করার সূত্র লিখতে হবে। ধরো লাভ লোকসান বের করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। এবার কোশ্চেন পড়বে, তোমরা পড়ে দেখবে যে আসলে সবগুলো আছে কিনা উপাদান। এখন বিক্রয় মূল্য কত? 4 বছর আগে 20,000 টাকা একটি কম্পিউটার ক্রয় করা হয়, যার আয়ুষ্কাল ধরা হয়েছিল 5 বছর। কম্পিউটারটি বর্তমানে 7,000 টাকা বিক্রি করা হলে তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে 7,000 টাকা লিখে ফেললাম। লাগবে বই মূল্য। একটু দেখো তো কোশ্চেনটা, সবাই একটু পড়ো, পড়ে দেখো যে তোমার হচ্ছে বই মূল্য দেওয়া আছে কিনা। এখন আমি দেখতে পাচ্ছি এখানে বই মূল্য দেওয়া নাই, ইভেন অবচয় দেওয়া নাই। তাহলে আমার অবচয় বের করতে হবে। শুরুতে কি করতে হবে? অবচয় বের করতে হবে। তো দেখো আমার অবচয় 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 কীভাবে বের করব? অবচয় বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য। এই যে ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে পুঞ্জীবিত অবচয়, ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য। তাহলে পাবে আমরা অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্যকে যখন আমরা ম্যাথকাল দ্বারা ভাগ করে দিব, পেয়ে যাব প্রতিষ্ঠানের অবচয়টা, মানে বার্ষিক অবচয় তখন আমরা পেয়ে যাব। তাহলে ভাইয়া এই 20,000 টাকা কোনো আমার হচ্ছে এখানে ভগ্নাবশেষ মূল্য নাই, দ্যাটস ওয়াই আমাকে ম্যাথকাল দ্বারা ভাগ করতে হবে 5 দ্বারা। দেখো 5 দ্বারা ভাগ করলে কত হয়? 4 5 20, এই 4,000 টাকা। এখানে প্রতি বছর অবচয়, প্রথম বছরে 4,000 টাকা, তাহলে প্রতি বছর 4। এখন এই যে দেখো মেশিনে কিন্তু 4 বছর সে ব্যবহার করছে, তার মানে 1 বছর ব্যবহার করা হয়েছে 4,000 টাকা অবচয়। তাহলে 4 বছর কত হবে? 4 বছর হচ্ছে 16,000 টাকা। তাহলে 16,000 টাকা তার হচ্ছে পুঞ্জীবিত অবচয়। তার মানে আমরা পুঞ্জীবিত অবচয় বের করে ফেললাম 16,000 টাকা। কত পেলাম? 16,000 টাকা। এবার যখন আমি বই মূল্যটা বের করব, বই মূল্য যখন বের করবো, বই মূল্য কিন্তু দেওয়া ছিল না, তাহলে ক্রয় মূল্য কত? 20। ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে কি পুঞ্জীবিত অবচয় কত আছে? 16,000। তাহলে 4,000 টাকা বই মূল্য। এই 4,000 টাকা তার মানে আমরা পেলাম বই মূল্যটা। বই মূল্য কত পেলাম? 4,000 টাকা। ওকে, লিখে ফেললাম। লিখলে দেখো 7,000 টাকা বিক্রয় মূল্য, বই মূল্য হচ্ছে 4,000। 7,000 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তার মানে বই মূল্য হচ্ছে কত? বই মূল্য হচ্ছে 4,000। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমার যেহেতু বিক্রয় মূল্য বেশি, তার মানে কি লাভ। বিক্রয় মূল্য যেহেতু বেশি হয়েছে তার মানে লাভ হয়েছে। ঠিক আছে? বিক্রয় মূল্য যেহেতু বেশি হয়েছে তার মানে কি এখানে লাভ হয়েছে। বিক্রয় মূল্য যেহেতু বেশি তার মানে কি আমার লাভ হয়েছে প্রতিষ্ঠানের। C 24 নাম্বার ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? একদম ডিটেলস ভেঙে ভেঙে শিখালাম, প্রতিটা পয়েন্ট ভেঙে ভেঙে শিখালাম। ক্লিয়ার তো? ওকে, সো ক্লিয়ার হলে আমরা পরবর্তী কোশ্চেন দেখব। এই প্রশ্নটা কি বলছে? উক্ত কোম্পানির লাভ করে থাকে তাহলে মেশিনটির পুঞ্জীবিত অবচয় কত? তার মানে এই কোশ্চেনটা বলছে পুঞ্জীবিত অবচয় বের করতে বলছে। তো আমরা নর্মালি পুঞ্জীবিত অবচয় কিন্তু বের করা শিখি নাই, শিখছি অনেক সময় আমরা অবচয় বের করতে পারি, লাভ ক্ষতি বের করা শিখছি, কিন্তু পুঞ্জীবিত অবচয় কীভাবে বের করে? সো একটু হলে কনফিউশন কাজ করতে পারে যে কীভাবে বের করে। তবে তুমি হচ্ছে একটা সূত্র লিখো, একটা সূত্র তুমি লিখছিলা এরকম, বই মূল্য
এভাবে লিখছো, মনে পড়ে? বই মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। এই যে সূত্র, বই মূল্যের সূত্র দিয়ে তুমি কিন্তু পুঞ্জীবিত অপচয় বের করতে পারো। কিভাবে? এবার দেখো প্রতিষ্ঠানের বই মূল্য দেওয়া আছে কিনা। বলছে একটি মেশিন 22,000 টাকা বিক্রি করে, যার ক্রয় মূল্য ছিল 50,000 টাকা। যদি উক্ত কোম্পানির 5,000 টাকা লাভ করে, বিক্রিতে 5,000 টাকা লাভ করে থাকে, তাহলে মেশিনটির পুঞ্জীবিত অপচয় কত? এখন দেখো সে লাভ করছে কত? 5,000 টাকা। এখন লাভ আছে কত? 5। তাহলে আমার পুঞ্জীবিত অপচয় কত টাকা, এটা বের করতে বলছে। তো আমার লাভ যেহেতু দেওয়া আছে, তার মানে শুরুতে আমার আবার লাভ ক্ষতিতে চলে যেতে হচ্ছে। এখানে আবার আরেকটা সূত্র লিখতে হচ্ছে আমার লাভ বা ক্ষতি। ধরো লাভ বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। বিক্রয় মূল্য মাইনাস কি বই মূল্য। এখন দেখো বিক্রয় করছে কত? 22,000 টাকা। বই মূল্য বের করব, আর এখানে লাভ কত আছে? 5,000 টাকা। তার মানে এই 5,000 টাকা এই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে বই মূল্য কত? বই মূল্য হচ্ছে 17,000। 22 থেকে 5 মাইনাস করলে 17,000। তাহলে 17,000 কত পেলাম? 17। তার মানে হচ্ছে আমাদের বই মূল্য আমরা পেয়ে গেছি 17। এবার এখানে চলে আসো পরবর্তী ধাপে। এই যে বই মূল্য 17,000, এটা আমরা পেয়ে গেছি। বিক্রয় মূল্য কি আমার? আমরা এখানে ভুল করছি, ক্রয় মূল্য। হ্যাঁ, ক্রয় মূল্য 17,000। এবার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দেখা আছে 50। আর বের করবো পুঞ্জীবিত অপচয়। তাহলে এই 17 পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 50 থেকে 17 গেলে থাকে কত? 33। 33,000 টাকা। 33,000 টাকা তাহলে আমাদের বই মূল্য। ওই বই মূল্যটা হচ্ছে 33,000। বুঝতে পারছি? দেখো ক্লিয়ার কিনা। ক্লিয়ার তো? আবার কেন আসছি? যাও যাও, সবাই বুঝতে পারছি? ক্লিয়ার ভাইয়া পুরা? ওকে, সো এটাও সেম স্ট্রাকচারেই কোশ্চেন আসছে, তারিখটা খেয়াল রাখবা। অবচয়ের ক্ষেত্রে কোনটা ধরা হয়, বা অবচয় কি? অবচয়টা আমরা পড়ছি এর আগেও, যে অবচয় হচ্ছে ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয়টা কি? ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। যে স্থায়ী সম্পদটা হচ্ছে ক্ষয় হচ্ছে, এটা অবচয় হচ্ছে ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া, ক্ষয়ক্ষতি। অথবা অবচয় হচ্ছে কি? মূল্য হ্রাস। কিসের মূল্য হ্রাস? স্থায়ী সম্পদের মূল্য হ্রাস। ঠিক আছে? তারপরে এই যে চতুর্থ বছর অবচয় কত? সিম্পল, বের করে ফেলবা স্থির কিস্তি পদ্ধতিতে। তো স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছর অবচয় সমান হয়। তার মানে ভাইয়া প্রথম বছর অবচয় যা হবে প্রতি বছর সেমই হবে। 20,000 টাকাতে একটি মেশিন ক্রয় করছে, তার মানে 20,000 টাকা। মেশিনটার আয়ুষ্কাল হচ্ছে 4 বছর, ভগ্নাবশেষ মূল্য 4। তাহলে 4 মাইনাস করো, 4 মাইনাস করো, এখন ম্যাথকাল দ্বারা ভাগ করো 4 ধারা। তাহলে কত হয়? 16,000। 16কে ভাগ করে দাও 4 ধারা, 4,000। কত হয়? 4,000 টাকা। এই 4,000 টাকা এই পেয়ে গেলাম আমরা 4,000 টাকা। ঠিক আছে? এটা প্রতি বছরে সমান যেহেতু, তার মানে অবশ্যই অবশ্যই তোমার এক বছর যা বের হবে প্রতি বছর সমান হবে। তো আমরা আজকে এখানে শেষ করব। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরকে ইনশাল্লাহ, আর নেক্সট ক্লাসে আমরা সাজেশনটাও দিয়ে দিব, পাশাপাশি প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা পড়াবো। হ্যাঁ, বাকি অংশটুকু। ওকে, সো আজকে আমরা এখানে শেষ করতেছি। তো দেখো, যাদের স্বপ্ন পাবলিকান হওয়ার, যাদের স্বপ্ন ফিউচারে পাবলিকে পড়বো, ভালো সাবজেক্ট নিয়ে পড়বো, তোমার হাতে এখনও অনেক 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 সুযোগ আছে। তো এই সুযোগটা যদি কাজে লাগাতে চাও, তাহলে অবশ্যই সেকেন্ড টাইম শুরু করতে হবে। আর সেকেন্ড টাইম মানেই হচ্ছে কি, তুমি অনেক বেশি অভিজ্ঞ, তোমার অনেক জানা আছে, তুমি প্রিভিয়াস পরীক্ষা দিছো, বেসিক ক্লিয়ার আছে। এখন জাস্ট যে বিশ্ববিদ্যালয় টার্গেট করে পড়বা, ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পড়তে হবে বেশি বেশি, প্রপার একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে, যেটা তুমি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে পাবে। আর এই ব্যাচে ভর্তি হলে শুধুমাত্র এই একটি ব্যাচেই না, এখানে ভর্তি হলে কিন্তু পরবর্তীতে আমাদের যে ব্যাচগুলো আসবে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, সাস্ট, কুমিল্লা, হ্যাঁ, খুলনা, এইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে। তার মানে 20,000 টাকার কোর্স মাত্র 3,999 টাকায় পাচ্ছ, সাথে ম্যাটেরিয়ালস ফ্রি।
ওকে, সো ভর্তি হতে পেজ ইনবক্স করো, এখন ডিসকাউন্ট চলছে, এবং ভর্তি হয়ে যাও। এতটুকু কথা দিচ্ছি, এতটুকু বিশ্বাস রাখতে পারো, তুমি যতটুকু এক্সপেকটেশন বা যে এক্সপেকটেশন নিয়ে আমাদের এডুকেশনে ভর্তি হবে তার থেকে অনেক বেশি পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো সময় সুযোগ বারবার আসে না, আসলে ওটা কাজে লাগাতে হয়। ঠিক আছে, যখন সময় আসবে, সুযোগ আসবে, সেটাকে গ্রাব করবা। ওকে, এই সময়টা পরিশ্রম করলে হয়তো তোমার ফিউচারটা অনেক সুন্দর হবে। বাবা মা যে তোমাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখতেছে, হ্যাঁ, তার এক্সপেকটেশন তার ছেলে পাবলিকে পড়বে, তার মেয়ে পাবলিকিয়ান হবে, সে স্বপ্নটা পূর্ণ যদি করতে চাও, তাদের মুখে হাসি ফোটাতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আবারও যুক্ত হয়ে যাবে। স্যার অবচয় নিয়ে একটু ভালো করে বুঝতে পারিনি। অবচয় নিয়ে একটু ভালো করে বুঝতে পারিনি, কি বুঝতে পারেননি বলেন? অবচয়ের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। প্রথমত অবচয় যে মেথডগুলো আছে প্রত্যেকটা মেথডের সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। যেমন ধরো সরলরৈখিক, সিম্পল, অবচয়যোগ্য মূল্যকে ম্যাথকাল দ্বারা ভাগ করলে তুমি অবচয় পেয়ে যাবে, বার্ষিক অবচয়। সো আমি তোমার কথা মাথায় রাখলাম, নেক্সট ক্লাস ইনশাল্লাহ অবচয় থেকে আরও কিছু প্রশ্ন বেশি বেশি সলভ করে দিব। আগামীকালকে যুক্ত হয়ে যাবে ঠিক 4টার সময় বন্ধুদেরকে নিয়ে। ঠিক আছে, ইনশাল্লাহ আরও ম্যাথ সলভ করে দেবো অবচয়ের উপরে, কোনো প্যারা নাই। প্র্যাকটিস করো আজকের স্লাইডটা নিয়ে যেই কোশ্চেনগুলো আছে, হ্যাঁ। সো বাকিটুকু আমি দেখব, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকি সবাই।